হ্যাপি নিউ ইয়ার 2026। 2025 সাল আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু 2025 সালের কিছু উল্লেখযোগ্য ঘটনা, কিছু ঐতিহাসিক ঘটনা যা আমাদের হৃদয়ে সবসময় জায়গা করে থাকবে। আবার কিছু বিষয় আছে আমাদেরকে পুরো বছর ব্যাপী যারা আনন্দ দিয়েছে। বিশেষ করে প্রত্যেকটা বছর বাংলাদেশে হিরো আলম এবং পরিমণি আমাদের আলোচনায় থাকে, কিংবা আমরা তাহিরি হুজুর কিংবা মুস্তাক ফৈজি আলোচনা থাকলেও এবার তারা ছিলেন না। এবার ছিলেন আমির হামজা হুজুর, যে কিনা রাশমিকাকে নিয়ে কথা বলে ভাইরাল হয়েছিলেন, এবং সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করে বছরব্যাপী খুব আলোচনার মধ্যে ছিলেন। আর এই বছর পুরো বছর ব্যাপী ছিল, এই বছরটা রাজনীতিবিদদের দখলে। বিশেষ করে সারা বছর ব্যাপী, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন মুখে একটা বছর ছিল। এছাড়া খেলাধুলায় এই বছরটা তেমন উল্লেখযোগ্য ছিল। বিশেষ করে যে ফুটবলের কথা বলি, ফুটবলের জন্য 2026-2025 সাল একটা গুরুত্বপূর্ণ বছর। এই বছর বাংলাদেশ ফুটবল আবির্ভাব ঘটেছিল ইংলিশ লিগের খেলোয়াড় হামজা চৌধুরী, যার ফলে বাংলাদেশ ফুটবল নতুন এক ইতিহাস রচনা করেছে, যেখানে বাংলাদেশের ভারতের বিপক্ষে 22 বছর জয় করা যেটা ছিল, সেই বাংলাদেশ 22 বছর পর ভারতকে হারিয়েছিল। আর ক্রিকেটের কথা যদি বলি, ক্রিকেটের যাচ্ছে তো অবস্থা হয়েছে। আবার ক্রিকেটে একের পর এক সভাপতি পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট তলানিতে গিয়েছে, এবং জোড়া তালি দিয়ে পাড়া মহল্লার দল নিয়ে চলছে এবারে বিপিএল। এছাড়া এই বছরে যা হয়েছে, বিশেষ করে বছরের শুরুতে আমরা দেখেছি পাকিস্তানের যে সুপারস্টার নায়ক নায়িকাদের আনাগোনা ছিল বছরব্যাপী, তাদের মধ্যে অন্যতম ছিল হানিয়া আমিরের আগমন, যা নিয়ে খুব বছর বিষয়টা খুব আলোচিত ছিল। এই বছর রাজধানীতে কেক ব্যবসায় ব্যাপক জমজমাট ছিল। কেক বাড়ির ব্যবসাটা আসলে খুব একটা জমজমাট এবং আলোচনার মধ্যে ছিল। এই বছর গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, এবং আমরা এই বছর দেখেছিলাম পাথর দিয়ে প্রকাশ্যে একজনকে মাথায় পাথর দিয়ে আঘাত করে মারতে, এমন ভিডিও আমরা দেখেছিলাম। এছাড়া ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং এর বেল পড়ে একজন পথচারী মৃত্যুর ঘটনা কিন্তু এই বছর ঘটেছিল। এবং এই বছর একটা ইতিহাস রচনা হয়েছিল ডাকসু নির্বাচনে। বাংলাদেশি প্রথমবারের মতো ডাকসুতে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের ঐতিহাসিক জয় এই বছর হয়েছিল। এই বছর ব্যাপক আলোচনার মধ্যে ছিলেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের কুমিল্লার কৃতি সন্তান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুরো বছর ব্যাপী আলোচনার মধ্যে ছিল। তাদের মধ্যে কিছু বিষয় ছিল, বিশেষ করে নীলা মার্কেটে হাঁস খাইতে যাওয়া এবং নীলা মার্কেটে খাবার না পেলে ওয়েস্টে যাওয়া নিয়ে আসলে ব্যাপক হাস্যরসের সৃষ্টি বা বিশেষ করে আলোচনা বা ভাইরাল ছিল যেটা। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ইশরাকের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব আমরা লক্ষ্য করেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ ইশরাককে বসতে না দিয়েও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপক আলোচিত ছিল। এবং ইশরাক বছর শেষে রুহুল কবির রিজভির সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজারে ফুল দিতে গিয়ে ধাক্কা দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল, এবং বছরের সর্বশ্রেষ্ঠ ধাক্কাই বলা যেতে পারে। এছাড়া এই বছর তো পুরোটা আন্দোলনের মধ্যে থাকলেও বছরের শুরুতে যে ঘটনাটি ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি বোল্ড রেজাল্ট দিয়ে বাংলা হয়েছিল এই বছরের 5 ফেব্রুয়ারি। এছাড়া ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল, তারই সাথে সাথে উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছিলেন। এছাড়া জুন মাসে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক লন্ডনে, যা ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল 16 জুলাই যে ঘটনাটি ঘটেছিল। এছাড়া এনসিপির দেশব্যাপী যে পদচারণা ছিল গত 25 সালের 16 জুলাই, এনসিপি তাদের সারা বছরে তাদের যে মানে প্রত্যেকটা জেলায় জেলায় তাদের যে সমাবেশ ছিল, সমাবেশে তারা গোপালগঞ্জের সমাবেশের নাম পরিবর্তন করে মার্চ টু গোপালগঞ্জ দিয়েছিল। সেখানে সংঘাতে 5 জন মানুষ নিহত হয়েছিল। এছাড়া 21 জুলাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ট্রাজেডি যেটি ঘটেছিল, মাইলস্টোন ট্রাজেডি, যেখানে 36 জন শিশু, অভিভাবক এবং শিক্ষকের মৃত্যু হয়েছিল। 5ই অগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র, যেটি আসলে বাংলাদেশের জুলাই আন্দোলনের ঐতিহাসিক একটি জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর, যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। এছাড়া 15 অক্টোবর বাংলাদেশের বৃহৎ এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে প্রায় 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া 27 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছিল এই বছরে। এই বছর নভেম্বরের শেষ সপ্তাহে এসে বিশাল বড় ভূমিকম্প হয়েছিল, যা পুরো দেশবাসী নাড়া দিয়ে ফেলেছিল, যেখানে 10 জন আতঙ্কিত হয়ে মারা গিয়েছিল। এছাড়া 450 জনের বেশি মানুষ আহত হয়েছিল। এবং এই বছর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা ছিল যে নির্বাচন হবে কি হবে না বহুল আলোচিত সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল 11 ডিসেম্বর, এবং 12 ডিসেম্বর তফসিলের পর দিন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
হাদি ওসমান হাদির মাথায় গুলি করা হয়, 1 সপ্তাহ পরে হাদির মৃত্যু হয়। হাদির মৃত্যুর পরে মানে মৃত্যুর ঘোষণা আসার পর পর বিক্ষুব্ধ ছাত্র জনতারা প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েছিল এবং উদীচিতে আগুন দিয়েছিল হাদির জানাজা এরপর দিন, যেখানে ব্যাপক লোক সমাগম হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে কেউ দাবি করছে তৃতীয় বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম জানাজা বা এরকম বলে দাবি করছে। এছাড়া 17 বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যেখানে ঢাকার 300 ফিটে ঐতিহাসিক জনসভা হয়েছিল। এবং বাংলাদেশের সবচেয়ে দুঃখের বিষয় 30শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন সর্বশেষ 31শে ডিসেম্বর, যেখানে ঐতিহাসিক জানাজা যেটাকে বলা হয় খালেদা জিয়ার জানাজা, বছরের শেষ দিন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যেখানে লাখ লাখ মানুষ শরীক হয়েছিল এবং সেই ঐতিহাসিক জানাজা নাকি বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা, যেখানে ইমামতি করেছিলেন আমাদের কুমিল্লার কৃতি সন্তান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। এছাড়া এই বছরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল জুলাই সনদ। সেই জুলাই সনদে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়েছে। এবং এবার যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা হচ্ছে ব্যতিক্রম, যেখানে হচ্ছে আগামী 2026 সালের নির্বাচন হবে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। যেন দেশটা ভালো থাকে। 26 সাল এই প্রত্যাশা এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।